দুই বা ততোধিক বর্ণ কী হবে, পাশাপাশি বসবে, বসে যদি এক ধরনের অর্থ প্রকাশ করে বা শব্দটি যদি অর্থবোধক হয় তাহলে সেটা একটা শব্দ। যেমন আমরা মনে হয় বিগত ক্লাসে একটু বলেছিলাম কলম, কি কলস, কি বল, বল বল বল, ব একটা বর্ণ, ল একটা বর্ণ, তাহলে ইকুয়াল টু বল, একটা অর্থবোধক শব্দ হয়ে গেল। কিন্তু আমি যদি বলি ল বা লব, তাহলে কি হবে না, তাহলে লব কিন্তু কোনো বর্ণ শব্দ হলো না, অর্থহীন। যেমন কলম, ক ল ম, আমরা ম ল ক বললাম, তাহলে তো হবে না, তাহলে ক ল ম কলম, তাই না, ক ল ম কলম। এটা তো আমরা ম ল ক বললে তো আর উত্তর হবে না, হবে, তাহলে অর্থবোধক হতে হবে। এটা হলো একটা শব্দ। এই শব্দগুলাকে আমরা পাশাপাশি বসে একটা বাক্যে রূপান্তরিত করি, তাই তো। কিন্তু বাক্য হবে তখনই যখন সে একটা নির্দিষ্ট অর্থ বোঝাবে বা অর্থবোধক হবে, তাহলে সেটাকে কিন্তু আমরা বাক্য বলি, নাকি? ঠিক তো। এখন বাংলা ভাষায় শব্দকে বলো তো আমরা কয় ভাগে ভাগ করি? বাংলা ভাষার শব্দকে আমরা দুই ভাগে ভাগ করি, সেদিন যেটা আমরা বোঝাতে চেয়েছিলাম। এই দুটা কিন্তু আমাদের প্রত্যয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার অর্থগতভাবে আমরা এই বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করি? 5 ভাগে ভাগ করি, মনে আছে তো? তৎসম শব্দ, পদ্য তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, খাঁটি বিদেশি শব্দ। দেশি শব্দ মানে আমরা খাঁটি বাংলা শব্দ বলে থাকি। এই 5 ভাগে ভাগ করি। আবার গঠন অনুসারেও কিন্তু এই শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি। একটার নাম কি আমরা সবাই জানি, যোগরূঢ় শব্দ, যৌগিক শব্দ, আর সম্ভবত রূঢ়ি শব্দ। তো এই 3 ভাগেও কিন্তু আমরা ভাগ করে থাকি। তো বাংলা ভাষাকে ইনরিচ করার জন্যে, বাংলা ভাষাকে আরও সমৃদ্ধশালী করার জন্যে আমরা অনেক সময় এই যে শব্দের বিভিন্ন শ্রেণী আলোচনা করলাম, এটা কিন্তু জানা একেবারে অত্যাবশ্যক। মানে ইট ইজ ভেরি এসেনশিয়াল or necessary or inevitable task for you to know about all kinds of words in Bengali grammar, not in English, but very very important for you only to make easy all kinds of Bengali grammatical terms or topics. So what that means shabdo is another point which is very important for you, which is very essential for you, which is very very needed for you. So সুতরাং আমরা এই যে বাংলা শব্দকে 2 ভাগে ভাগ করি, এই 2টা আমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই 2টাকে বাদ দিয়ে আমরা অন্য কিছু করতে পারি না। তা আমরা শব্দকে 2 ভাগে ভাগ করলাম। একটাকে আমরা বললাম মৌলিক শব্দ। মৌলিক বলতে কি বুঝি? মূল, অরিজিনাল, অরিজিন, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে। প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা মূল আছে, একটা নির্দিষ্ট নাম আছে। সেটাকে কিন্তু আমরা মৌলিক শব্দ বলি, যেটাকে আলাদা করা যায় না, যেটাকে ভাঙা যায় না, যেটাকে নতুন করে গড়া যায় না, এমন শব্দটিকে আমরা কি বলি? মৌলিক শব্দ। এটাকে কিন্তু আমরা মৌলিক শব্দ বলি। তো মৌলিক শব্দ বলতে আমরা কি কি বুঝি? যেমন বল বললাম, যেমন কলম বললাম, যেমন কলস বললাম, এগুলো সব কি? মূল। এর সাথে নতুনভাবে নতুন করে আমরা কিছু যোগও করতে পারি না, নতুন কিছু তৈরি করতে পারি না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? মৌলিক শব্দ। একদম কিন্তু এখানে হয়ে যাবে, এটা কিন্তু নতুন করে আর হবে না। আমরা আসলে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য প্রত্যয়ে যাওয়া। এক স্যার এক কায়দায় পড়ান, এক স্যার এক কায়দায় বোঝান,
কিন্তু আমাদের বোঝানোটা একটু অন্য। আমরা কিন্তু আসলে যাচ্ছি প্রত্যয়ে। কিসে যাচ্ছি? প্রত্যয়ে। আমরা কিন্তু অন্য কিছু পড়তেছি না, আমরা অ্যাকচুয়ালি যাব আসলে প্রত্যয়, অন্য কিছুতে না। সেই জন্যে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা এবার আসি সাধিত শব্দ। সাধিত শব্দ, দেখো আমরা বাংলাতে ক্রিয়া পড়ি, আমরা ইংরেজিতে পড়েছিলাম ভার্ব। যে পদটি সাধারণত সাবজেক্টের পর বসে, যার দ্বারা বাক্যটি সম্পাদিত হয়, যে বাক্যকে নিয়ন্ত্রণ করে, যে বাক্যের প্রাণ কেন্দ্র, আমরা তাকে ভার্ব বলি। আমরা হাই স্কুলগুলোতে বা বিভিন্ন জায়গাতে আমরা শিখছি যে পদে নাচা, গান করা, হাঁটা চলা, কাজ করা, হাওয়া যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, তাকে আমরা ভার্ব বলি। ওইটা দিয়ে কিন্তু ভার্ব মেনশন করা যায় না। ভার্ব ইজ দ্য নিউক্লিয়াস অফ এ সেন্টেন্স, ভার্ব ইজ দ্য অ্যাকশনাল ওয়ার্ড অফ এ সেন্টেন্স। নো ভার্ব নো সেন্টেন্স। সো এই ভার্বের একটা মূল বিষয় থাকে বাংলা ক্রিয়াতে। তা প্রত্যেকটা ক্রিয়ার বা আমরা যে এই সাধিত শব্দ বলছি, এর একটা মূল আছে। ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু বলে। ক্রিয়ার মূলকে আমরা ধাতু বলি, এটা মনে রাখতে হবে। এই ধাতুর সাথে আমরা বিভিন্ন ধরনের বর্ণ বা বর্ণ সমষ্টি কিন্তু যোগ করি। এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম হচ্ছে প্রত্যয়। এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম হচ্ছে প্রত্যয়, তাই না? তাহলে মূলের সাথে, দ্যাট মিন্স ধাতুর সাথে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয়, তার নাম সাধিত শব্দ। সো দিস টু ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো বেঙ্গলি গ্রামার। এবং বিশেষ করে এই প্রত্যয়ে আমাদের খুবই প্রয়োজন। এই প্রত্যয় কি আমাদের খুবই প্রয়োজন। এই প্রত্যয়টা আমাদের যে কোনো উপায়ে সুন্দরভাবে, বিউটিফুলি, নাইসলি, সাকসেসফুলি, ইফেক্টিভলি, সাইমালটেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি, অ্যাপারেন্টলি, ভিভিডলি, অবভিয়াসলি ভালো করে জানতে হবে। যদি জানি তাহলে আমরা এখন প্রত্যয় ইনশাল্লাহ পারবো। এখনই আমরা প্রত্যয়ে যাব। তো আমরা চেষ্টা করব মানে ঠান্ডাভাবে, শান্তভাবে, মন আর মনোযোগ সহকারে এইগুলো দেখার বা শোনার। আমরা জানি আবহাওয়া বেশ সুন্দর। দি ওয়েদার ইজ ভেরি ফেভারেবল ফর আস। নো হিট টুডে, নো হট টুডে, সো উই ফিল ভেরি ভেরি ইজি অ্যান্ড ওয়েল। দেয়ার ইজ নো ট্রাবল, there is no problem to read attentively or to know or learn Bengali grammar attentively, and we can easily do the total topics today. So যে বিষয়টি আমরা আলোচনা করতেছিলাম, যার নাম ছিল সাধিত শব্দ, আমি কিন্তু এগেন অ্যান্ড এগেন বারবার চেষ্টা করছি, ট্রাই টু মাই বেস্ট টু ডিসকাস দ্য ওয়ার্ড, যার নাম সাধিত শব্দ। সাধিত শব্দ তাকেই বলবে যে শব্দের মূলে থাকবে ক্রিয়া। এই ক্রিয়ার মূলকে আমরা সাধারণত ধাতু বলি। ক্রিয়ার মূলকে আমরা কি বলি? ধাতু বলি। ক্রিয়ার মূলকে আমরা ধাতু বলি। কি বলি? ধাতু বলি। ক্রিয়ার সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি, মানে ধাতুর সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে আমরা নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করি, এরই নাম সাধিত শব্দ। এখন এই শব্দ গেল দুই প্রকার। আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং of our student life, when we were the students of class 6, 7, 8, 9 or 10, we know very finely and nicely about গঠন অনুসারে এবং অর্থ অনুসারে বিভিন্ন শব্দের সংজ্ঞা। গঠন অনুসারে এবং অর্থ অনুসারে বিভিন্ন শব্দের সংজ্ঞা খুব ভালো করে জানি। তাই আমরা আজকের ওই বিষয়গুলো আলোচনা করব না। আমরা দেশি শব্দ, বিদেশি শব্দ, তদ্ভব শব্দ, তৎসম্মত শব্দ, অর্ধতৎসম শব্দ সম্পর্কে ভালোই জানি। একটু কঠিন বা জটিল বিষয়টা আমাদের কাছে দাঁড়াবে, সেটা হচ্ছে যৌগরূঢ় শব্দ, যৌগিক শব্দ আর
রুড়ি শব্দ। তো আলোচনাটা আমরা পরের করবো বা আমরা পারি। তা আমাদের দরকার আজকে সরাসরি প্রত্যয়ে যাওয়া। টাইম ইজ ভেরি শর্ট ফর আস, এনি টাইম এনি ওয়ে আওয়ার এক্সিবিশন উইল বি বিগ্যান, উইল বি স্টার্টেড উইদিন এ ভেরি শর্ট টাইম। সো আমরা আলোচনা করব, উই শ্যাল ডিসকাস ইম্পর্টেন্ট সাইডস অর পার্টস অফ বেঙ্গলি গ্রামার। সো প্রত্যয় ইজ ওয়ান অফ দেম। এখন এই প্রত্যয়কে আমরা মোট কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। 3 ভাগে। একটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটা নাম হচ্ছে কৃত প্রত্যয়, আরেকটা নাম হচ্ছে সংস্কৃত প্রত্যয়। আমরা আরবি ভাষা জানি, ফার্সি ভাষা জানি, বাংলা ভাষা জানি, ইংরেজি ভাষাও জানি, কিন্তু এই বাংলা কিন্তু so tough and very difficult for us. Once I told you, আমি বলেছিলাম English is not very difficult. It is very easy for us. It is now the second easiest language of the world. So we fear the subject or the language English very much. আমরা প্রচুর পরিমাণ ভয় পাই। বাট হয় কেন? ভয়ের কোনো কারণ নেই। এক শ্রেণীর টিচাররা, গার্ডিয়ানরা একটু ভয় দেখায়, কিন্তু না, আসলে না। ইংলিশ ইজ নাও কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ নট at this moment a foreign language. It is actually an international language. English is used everywhere all over the world. There is no country of the world where English is not used. So it is called an international language, and we can use this language availably because only to communicate each other, only to know everything from one country to another country, to make an ambivalent relationship one after another. So at this moment English is called a world's people language, a common language, a simple language, a village language. It is not very difficult for us. But on the other hand, what we have discussed or are discussing is very tough or difficult for us. So we should know the term, the topic, the point. এটা আমাদের এই মুহূর্তে খুব ভালো করে জানার প্রয়োজন। তো এই প্রত্যয়কে আমরা 3 ভাগে ভাগ করি। আমরা বাংলা তদ্ধিত প্রত্যয়টা ভালো বুঝি। আমরা কৃত প্রত্যয় আংশিক জানি, প্রায় জানি না, কারণ কৃত প্রত্যয় আসবে ক্রিয়ার থেকে। তাহলে ক্রিয়ার আবার একটা মূল আছে, তার নাম ধাতু। ধাতুর সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে। আর তদ্ধিত প্রত্যয় এটা একটা নির্দিষ্ট নাম, মানে একটু আগে আমরা যে নাউন আলোচনা করি বা নাউন সম্পর্কে বলি বা বিশেষ্য পদ সম্পর্কে বলি, একে আমরা একটা নির্দিষ্ট শব্দ বলি। দ্যাট মিন্স শব্দের সাথে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে, কার সাথে? শব্দের সাথে। শব্দের সাথে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে তাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলি। নট ক্রিয়া, ক্রিয়ার সাথে। দ্যাট মিন্স ক্রিয়ার মূলকে বা কী বলবে? ধাতু। এই ধাতুর সাথে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে আমরা যে পাবো, বা যে সমস্ত নতুন শব্দ গঠন হবে, সেটা হবে কৃত প্রত্যয়ের অংশ। তাহলে এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কৃত প্রত্যয়ের মূল ধাতু যখন লিখব, তখন তার আগে আমাদের একটা রৈখিক বন্ধনীর মতো দিতে হবে, প্লাস বর্ণ বা বর্ণ সমষ্টি। তো আমাদের লেখার ফর্মুলাটা কি? প্রদত্ত শব্দ, মানে মূল যে শব্দটা প্রত্যয় করতে হবে, দেওয়াতে হবে, ওটা আমরা প্রথম লিখব, তারপর লিখব প্রকৃতি, তারপর লিখব প্রত্যয় ইকুয়াল টু প্রত্যয়ের নাম। তাহলে প্রকৃতি কি? এই যে শব্দের বা এই যে ক্রিয়ার যে মূল, এই মূলকে আমরা বলবো আজকের প্রকৃতি। এবং এই মূলের সাথে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করবো, ওটাই কিন্তু প্রত্যয়। আর ইকুয়াল টু ওই পাশে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যয়ের নাম। তাহলে নাম থেকে, শব্দের থেকে যেটা আসবে তার নাম তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত বানান কিন্তু আমরা অনেকে ভুল করি। ত দয় দয় রস্যি ত, নট খণ্ড ত। আমরা অনেকেই খণ্ড ত দিই, কিন্তু এটা কিন্তু ভুল। ত দয় দয় রস্যি ত,
পরাপলা তয়জাফেলা অন্তর্যস্ত মানে ইয়া, কোনোরকমভাবে আকার বলা যাবে না। আমরা মনের ভরে কিন্তু প্রত্যয় আকার দিয়ে বসি, এটা কিন্তু দেওয়া যাবে না। কিরিত প্রত্যয়ের ক্ষেত্রেও একই কথা, যে আমরা ক্রিয়ার মূলকে ধাতু বলছি, অর্থাৎ যেমন মূল যেটা সেটা লিখতে হবে, তার সাথে আমাদের বর্ণ বা বর্ণ সমষ্টি লিখতে হবে। কিন্তু ওই কিরিত প্রত্যয়ের যে ধাতু দিয়ে লিখবো তার আগে একটা রৈখিক চিহ্ন দিতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং শেষে যে আমরা প্রত্যয়ের নাম লিখব। তৃতীয়টির নাম সংস্কৃত প্রত্যয়। এই সংস্কৃত ভাষা থেকে আসে। এই ভাষাগুলো আমাদের বইতে যেগুলো দেওয়া থাকে আমরা ওইগুলো ভালো বুঝি বা ভালো বলি। এর বাইরে আমরা বাংলা স্যার হিসাবেও বা যে কোনো ছাত্র হিসাবেও জানার চেষ্টাও করি না বা অনেকে পারিও না। এটা কিন্তু ঠিক, আমাদের জ্ঞান লিমিটেড, আমাদের জ্ঞানটা রেস্ট্রিক্টেড, মানে বইয়ের ভিতরেই সীমাবদ্ধ। এর বাইরে কিন্তু আমাদের আর কোনো জ্ঞান নেই, এর বাইরে কিন্তু আমাদের আর কোনো বুদ্ধি নেই, এর বাইরে কিন্তু আমরা আর কিছু বুঝতে চাই না। কিন্তু এই সংস্কৃত শব্দ যদি আমরা ভালো না জানি, ভালো না বুঝি, সেটা কিন্তু আমরা পারবো না। তো খুশির খবর, আনন্দের খবর আমাদের জন্যে যে এই সংস্কৃত শব্দটিও আজকের আমাদের এই বাংলা ভাষায় ব্যাপক আকারে কিন্তু আসলে বা ভাবে ব্যবহৃত হচ্ছে। তা আমরা অনেক সময় সংস্কৃত কিরিত প্রত্যয় বলে থাকি। আমরা অনেক সময় ওই শব্দটি যদি সেই সংস্কৃত শব্দ নাম হয় তাহলে সেটা আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কিন্তু বলে থাকি। যেমন আমরা দু একটা শব্দ বললে বুঝতে পারি, যে আমি বললাম যে কর্তা, এই কর্তা লিখতে যে আমরা কিন্তু কিরি প্লাস 30 তৈরি চ লিখে, তৈরি চ কোথার থেকে আসলো, তাহলে এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ। আমরা যেমন হত্যা অনেক রকম হতো, হন প্লাস কপ, তাহলে কজা ফেলা প কোথার থেকে আসলো, তাহলে এগুলো কিন্তু আমরা পড়া ছাড়া এই বর্ণ বা বর্ণ সমষ্টি কিন্তু আসলে লিখতে পারি না। তো এইভাবে যদি আমরা বলি সূর্য, সিঁড়ি, কপ প্লাস অন্তর্জা, এইভাবে আমরা বলি, তাহলে আসলে কিন্তু একটু কঠিন। তা আমরা প্রথমেই সংস্কৃত শব্দটা আগে নেব না, এই শব্দটা আমরা একটু পরে যাব। প্রথমে আমরা তদ্ধিত প্রত্যয়, এরপরে আমরা কিরিত প্রত্যয়, এই দুটো নিয়ে একটু বিশদভাবে আলোচনা করব, বিশদভাবে লিখব চেষ্টা করব। তারপর আমরা সংস্কৃত প্রত্যয়ে সরাসরি চলে যাব। তা আমরা মনে হয় মনোযোগ সহকারে লেখার চেষ্টা করব। আমরা সবাই রেডি থাকব। খাতাকে আমরা মোট 3 ভাগে ভাগ করব। প্রথমটা থাকবে আমাদের প্রদত্ত শব্দ, যে নামটি আমি দেবো। দ্বিতীয় পর্যায়ে থাকবে আমাদের প্রকৃতি। তৃতীয় পর্যায়ে থাকবে প্রত্যয়। 4টি ভাগ হবে এবং শেষে লিখব আমরা প্রত্যয়ের নাম। তো আমরা যেমন শব্দের কথা বলি, নামের কথা বলি, সে আমি বললাম ফুল কুমারী, তাহলে ফুল প্লাস কুমারী, এই ফুলটা হচ্ছে আমাদের একেবারে একটি নাম, একটি শব্দ, এর সঙ্গে কুমারী যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। যেমন বাবু আনা, বাবু প্লাস আনা, তাহলে এই বাবু একটা নির্দিষ্ট নাম, তাহলে বাবু প্লাস আনা ইকুয়াল টু এরও নাম হবে তদ্ধিত প্রত্যয়। এইভাবে আমরা যে প্রত্যয়গুলোকে তদ্ধিত প্রত্যয় আকারে লিখব সেগুলো আসলে খুব সোজা। আর ক্রিয়ার থেকে যে প্রত্যয়টি আমরা লিখব তার নাম হবে কিরিত প্রত্যয়। কিরিত প্রত্যয় একেবারে কঠিন না, ওরও একটা মূল আছে, একটা ধাতু আছে। যেমন আমরা যদি বলি বাজনা, তাহলে মূল শব্দ বাজ প্লাস বুরকি জোয়া, ওইখানে একটা ওয়া আসছে, তাহলে বাজ প্লাস অনা ইকুয়াল টু বাজনা। অনেক সময় আমরা বাজ প্লাস নাও বলে থাকি, তো এটাও কিন্তু আসলে উত্তর হবে হবে না কথাটি আমরা এই মুহূর্তে বলতে পারি না। তো আমরা যদি একটু চেষ্টা করি তো উত্তরগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে আমরা পারি। তো আমরা বাম পাশে প্রথমে সিরিয়াল অনুযায়ী লিখতে লিখতে যাব। আমরা মোট 10টা করে দেব। তো আমরা প্রথম দিন আগে তদ্ধিত লিখব, তাহলে সবগুলো তদ্ধিত প্রত্যয় হবে। তারপরে আমরা লিখব কিরিত প্রত্যয়, তাহলে আলাদা কিরিত প্রত্যয় হবে। আমরা জেনেই ফেললাম যে প্রথম প্রত্যয়গুলোর নাম তদ্ধিত, দ্বিতীয় অংশে প্রত্যয়গুলোর নাম কিরিত। এবার এলোমেলো দেবো, কোনোটা তদ্ধিত হবে, কোনোটা কিরিত হবে, সেটাও ঠিক আমাদের সেইভাবে লিখতে হবে। তা আমরা প্রথম লিখি জম কালো, বুর্গিজা মো কয়াকার লয়কার, জম কালো।
বুরকিজা মজম কয়াকার লয়কার কালো। দ্বিতীয়টি আমরা লিখি গাড়োয়ান, গয়াকার রয়কার ইয়া আকার দন্তান্ন, গাড়োয়ান। 3 নম্বরটা আমরা লিখি ফেরিওয়ালা, ফয়কার রয়রস্যি ও ইয়াকার লয়াকার, ফেরিওয়ালা। আমরা 4 নম্বর লিখি সাপুড়ে, সাপুড়ে। আমরা 5 নম্বরে লিখি মেঠো, আমরা এর পরটা লিখি পাগলা, পাগলা, পয়াকার গ লয়াকার। আমরা এর পরটা লিখি পাগলামি, পাগলামি। আমরা পরেরটা লিখি গোয়ালা, গয়কার ইয়াকার লয়াকার। আমরা লিখি সোরাই, সহকার রয়াকার রস্যই। পরেরটা লিখি ঘটকালি, ঘটা খয়াকার লরেশি। পরেরটা লিখি ঘর জামাই, ঘর জামাই। তাহলে আমরা এই উত্তরগুলো আগে মেলানোর চেষ্টা করি। আমরা আবারও বলি, প্রথমেই আমরা একটু সহজ করে দিলাম। প্রথম চান্সেই আমরা লিখব তদ্ধিত প্রত্যয় সম্পর্কে, এরপরে আমরা যাব কৃত প্রত্যয়ে। আমরা সেগুলো ভালোভাবে পারবো, ভয়ের কোনো কারণ নেই। তো আমরা তদ্ধিত প্রত্যয় যখন লিখব, আবারও বলছি, নাম বা শব্দের সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হবে। তা প্রথমটা যেন আমরা কি দিয়েছিলাম, জম কালো। তাহলে আমাদের উত্তর কী হবে, জম প্লাস কালো, জম প্লাস কালো। দেবতুল্য স্যার পড়াচ্ছে, প্রিয় স্যার পড়াচ্ছে, তাহলে স্যার সাহেব যা বলবেন তাই ঠিক হবে। আরে আমি তো প্রায় বলি, স্যারগুলো ছেলেমেয়েদের সর্বনাশ করে, গাইড দেখে দেখে পড়ায়। স্যার বলল আর সেটাই উত্তর বললাম, এগুলো কিন্তু হবে না। আমি মাঝে অনলাইন ক্লাস, একটা ক্লাস দেখলাম, আমাদের বাংলাদেশের একটা নামি দামি সরকারি হাই স্কুল। আমাদের সেই জনাব বা সেই স্যার পড়াচ্ছেন প্যাসেজ ন্যারেশন। উনি 8-10 মিনিট ইংরেজিতে কথা বললেন, কিন্তু হোয়াট ইজ এ ন্যারেশন, হোয়াট ইজ প্যাসেজ ন্যারেশন, হোয়াট ইজ ডিরেক্ট অর ইনডাইরেক্ট ন্যারেশন, তিনি একটি কথাও বললেন না। ইংরেজিতে কি বলে গেলেন তিনিই জানেন। অনলাইন ক্লাস, আর বেশিরভাগ বলে ওয়েলকাম টু মাই স্টুডেন্টস অন অনলাইন ক্লাস। এভাবে বলে লাভ নেই। আমি কিন্তু একজন শিক্ষককে খাটো করছি না। আমরা জানি যে আমাদের দেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি ভেরি উইক অর ডাল অর ইনডিফারেন্ট to their studies. There are some reasons behind it, but the students are not responsible. Most of the teachers are responsible for their dull brains, and their guardians, their parents, their father, their mother, not the students. শিক্ষকরাই দায়ী বেশি। শিক্ষকরা আজকের ছেলেমেয়েদের সঙ্গে কিন্তু অনেকটা প্রতারণাও করে। আমি দেখছি এগুলা। একজন শিক্ষকের আদর্শ, একজন শিক্ষকের নীতি, একজন শিক্ষকের ভিতরে মূল্যবোধ, একজন শিক্ষকের ভিতরে নৈতিকতা, এভরিথিং কিন্তু জানতে থাকতে হবে, এবং সততা, এবং প্রত্যেকটা ছেলেমেয়েকে কখনো কখনো বন্ধু, কখনো কখনো তার অভিভাবক, এবং ছাত্র ছাত্রীদেরকে অবশ্যই নিজের সানস অ্যান্ড ডটার্স ভাবতে হবে। যদি আমরা এটা ভাবি, তাহলে নিজের সন্তানের মতো করে কিন্তু এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে তৈরি করা যায়। কিন্তু আমরা তো অনেক সময় করি না।
আমরা পড়াইতে হয় তাই পড়ি, দায়িত্ব পালন করতে হয় তাই করি। ছেলে মেয়েদের ক্ষেত্রে একজন শিক্ষকের দায়িত্ব কিন্তু আসলে অনেক বেশি। জমকালো বলতে আমরা বুঝি জমক। কোনো অনুষ্ঠান যখন আমরা করি, দেখো ওয়েল ডেকোরেটেড হয়, ওয়েল ডেকোরেশনের ভেতর করি, চারিদিকে যেন কালারফুল আলোর সুসজ্জা আমরা দেখি, সজ্জিত একটা রুম থাকে। সেটাকে যে অনুষ্ঠানটা সেখানে হয়, একটি বিয়ের অনুষ্ঠান, একটি বনভোজনের অনুষ্ঠান যখন আমরা করি বা কারোর জন্মদিন পালন করি, দেখবা সেই জায়গাটি খুব সাজানো গোছানো থাকে, গেট থাকে, ভিতরে রং বেরঙের আলো থাকে, ওইটাকে বলা হয় জমকালো। তাহলে জমক প্লাস আলো, জমক প্লাস আলো, জমকালো ইকুয়াল টু তদ্ধিত প্রত্যয়। এই জমককে আমরা প্রকৃতি বলি, প্লাস আলো এখানে বর্ণ বা বর্ণ সমষ্টি, আর ইকুয়াল টু ওইটা হচ্ছে প্রত্যয়, আর ইকুয়াল টু প্রত্যয়ের নাম হচ্ছে তদ্ধিত। নাম্বার 2 আর নাই বোধহয় নাকি? আমরা এরপরে দিলাম জমকালোর পরে দিলাম গাড়ি প্লাস 1, মূল শব্দ হচ্ছে গাড়ি, তাহলে গাড়ি প্লাস 1, গাড়োয়ান, গাড়ি প্লাস 1, গাড়োয়ান। হ্যাঁ, ভালো করেই লেখো, সুন্দরভাবে লেখো, যেন কোনো জায়গায় ভুল না যায়। গাড়ি প্লাস 1 ইকুয়াল টু তদ্ধিত। আমাদের এটা আগাতে হবে, একটা হয়ে গেলে সাথে সাথে আরেকটার দিকে যেতে হবে। ফেরি প্লাস ওয়ালা, ফেরিওয়ালা দিছি, তাহলে এখানে মূল শব্দ কি? ফেরি। তাহলে ফেরি প্লাস ওয়ালা, ফেরিওয়ালা। সাপুড়ে আমরা এটাকে যখন উত্তর লিখে, তখন মূল শব্দ হলো সাপ, মানে উচ্চারণটা আসে সাপুড়িয়া। আমরা সাপুড়ে না বলি, সাপুড়িয়াই বলি। তাহলে সাপ প্লাস এই পাশে হবে উড়িয়া, বা ইজ গ্রেটার দ্যান উড়ে লিখলেও হয়। তাহলে সাপ প্লাস উড়িয়া বা ইজ গ্রেটার দ্যান উড়ে, এটা দিলেও উত্তর হবে ইকুয়াল টু সাপুড়িয়া। এটাও তদ্ধিত প্রত্যয়। আমরা সবাই জানি সাপ একটি নাম, তাহলে সাপুড়িয়া, সাপ প্লাস উড়িয়া, তাহলে সাপুড়িয়া। হ্যাঁ, আমাদের পরেরটা এটাও একই রকম, মাঠ প্লাস মাঠুয়া, মেঠো বলি, মাঠ প্লাস ওয়া, ইজ গ্রেটার দ্যান ইয়া লিখলেও হয়, না দিলেও কোনো দোষের নাই। আমাদের দরকার মূল প্লাস বর্ণ বা বর্ণ সমষ্টি, এটা হইলেই আমাদের উত্তর হবে। তাহলে মাঠ প্লাস ওয়া, মাঠ একটি নাম, সুতরাং এটাও কি একটি তদ্ধিত প্রত্যয়, এটা অন্য কিছু আসলে না। তাহলে এটাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলে থাকি। হ্যাঁ, তারপর পাগলা, এর মূল শব্দ হচ্ছে পাগল, পয়াকার গ ল, পাগল প্লাস আ, এই যে লয় আকার আছে, তাহলে ওইখানে কিন্তু আমাদের একটা আ আছে। তাহলে পাগল প্লাস আ, এই আ বর্ণটি এখানে যুক্ত হলো প্রত্যয়, এবং প্রত্যয়ের নাম হলো তদ্ধিত। তাহলে এটাকে আমরা খুব ভালোভাবেই তদ্ধিত প্রত্যয় বলতে পারি। এরপর পাগলামিরও মূল শব্দ পাগল, তাহলে পাগল প্লাস আমি, পাগল প্লাস আমি, তাহলে ইকুয়াল টু পাগলামি, পাগল প্লাস আমি ইকুয়াল টু কী হবে? পাগলামি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? একটি তদ্ধিত প্রত্যয়। গোয়াল, মূল শব্দ হবে গোয়ালা, এখানে আছে, তাহলে এখানেও আমাদের মূল শব্দ হবে গোয়াল, গোয়াল প্লাস আ, তাহলে ইকুয়াল টু গোয়ালা। এটা হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়। সোরাই, তাহলে মূল শব্দ কি? সোর, সয়কর র, সোর প্লাস আই, তাহলে ইকুয়াল টু হবে সোরাই।
তারপরেরটা আমরা কি দিলাম? ঘটকালির মূল শব্দ কি? ঘটক। আমরা যখন কোনো ছেলে বা যখন কোনো মেয়ে বিয়ে দিই, তাহলে আমরা কিন্তু একটা ঘটকের সাহায্য নিই, তার উপরে কিছুটা আমরা ভর কিন্তু আসলে করি। তাহলে ঘর প্লাস জামাই, ঘর জামাই। আর যদি আমরা সমাস করি এর, তাহলে ঘরে আশ্রিত জামাই মধ্যের পরটা লোপ পায়, তারে আমরা মধ্য পদলোপী কর্মধারায় বলি। তা যেহেতু এখন সমাস আমরা করছি না, আমরা প্রত্যয় নির্ণয় করছি, তাহলে মূল শব্দটি হচ্ছে ঘর, তাহলে প্লাস কী হবে? জামাই। তো ইকুয়াল টু ঘর জামাই। তাহলে এটাও কি আছে? একটা তদ্ধিত প্রত্যয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে, তাই না? তদ্ধিত প্রত্যয়। আর তারপর আর নাই। আমরা এখন কৃত প্রত্যয়ে যাব, এবং কৃত প্রত্যয় সোজা, ভয়ের কোনো কারণ নেই। আমরা প্রথমে লিখি খেলনা, খেলনা। তারপরে লিখি পড়ন্ত, তারপর লিখি জ্যান্ত, বগিচা ফলে আকার নয় তয়। তারপর লিখি আমরা মোড়ক, ময়কার র ক, ময়কার র ক, মোড়ক। তারপরে আমরা লিখি রাধুনি, রয় চন্দ্রমধুর আকার ধয় দীর্ঘ না, ধৈরস্য নয় দীর্ঘি, নয় দীর্ঘি, রাধুনি। তারপরে লিখি ঘাট তি, ঘাট তি। তারপরে লিখি পাওয়া, পয়াকার ও ইয়াকার, পাওয়া। তারপরে আমরা লিখি করা, ক রয়াকার। তারপর আমরা লিখি বাঁধন, বসন্তাকার ধ দন্তান্ন, বাঁধন। কয়টা হচ্ছে? 10টা। তাহলে তারপর আমরা লিখি উতরাই, উতরাই। রস্য খণ্ড ত, রয়াকার রস্যই। তো আমরা এই কৃত প্রত্যয়গুলো এখন ভালোভাবে লিখি, তারপর আস্তে আস্তে করে আমরা সংস্কৃত তদ্ধিত যাব এবং সুন্দরভাবে উত্তরগুলো লেখার চেষ্টা করব। তো পরবর্তীতে আমরা এইগুলো খুব ভালোভাবে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ।